সত্যি এই মুহূর্তে দেশের সরকার, আমি জানি না যে সত্যি সত্যি একই রকম পাকিস্তানের মতো এবার কি বাংলাদেশকেও একই চোখে দেখা হবে? সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, কারণ আমরা জানি না এখনো পর্যন্ত এখানে যতক্ষণ পর্যন্ত আরো ডিপ কোনো তদন্ত হবে হয়তো জানা যাবে না যে শাখা প্রশাখা আরো কিভাবে ছড়িয়ে রয়েছে, যেখানে যা কিছু হয় বিমলদা কানেকশন চলে আসে সেই লতায় পাতায় পশ্চিমবঙ্গ, এবং সেখান থেকে রুটটা কি না বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভায়া একই জিনিস। আসলে এটা একটু যদি তলিয়ে না দেখি না আমরা কিন্তু এই সমাধানটা পাবো না। ভারত সরকারের নীতিটা আমি পরে আলোচনা করছি, তার আগে বলি এই যে এখনকার বাংলাদেশ আগেকার পূর্ববঙ্গ, হিংসা কিন্তু পূর্ববঙ্গের রাজনীতিতে সমাজে বহু 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 দিন ধরে আছে। আজ 90-100 বছর ধরে রয়েছে। কবে থেকে? বিগত শতাব্দীর 30-এর দশক থেকে 1937 সালে যেবারে প্রাদেশিক আইনসভা নির্বাচনে মুসলিম লীগ অনেকগুলো আসন পেল, তখন থেকে হিংসার পর্যায়টা শুরু হয়েছে। গত 1 বছর 4 মাস একটা নতুন মাত্রা পেয়েছে, কারণ বাংলাদেশ যারা চালাচ্ছে সেখানকার সংবিধানে তাদের কোনো উল্লেখ নেই। সম্পূর্ণভাবে বেআইনি একটা সরকার নামক জিনিস চলছে, যাদের কোনো লোকাস্ট্যান্ডাই নেই সরকার চালানোর, যাদের কোনো অধিকার নেই। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম আর্মস হল যে ঘটনা ঘটেছিল, প্রায় বহু ট্রাক ভর্তি অস্ত্র, আধুনিক অস্ত্র আসামে পাঠানো হচ্ছিল, ধরা পড়েছিল চট্টগ্রামের কাছে কর্ণফুলী নদীতে, এবং তাতে কয়েকজনের সাজা হয়। নাম অত বলে আপনি দুটো নাম মনে রাখতে হবে। একটা তার মধ্যে তো মন্ত্রী ছিল সেই সময়, তৎকালীন মন্ত্রী বাবর, তিনি বিএনপি সরকারের মন্ত্রী, তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। এই সরকারটা এসে আরো বহু লোককে ছেড়ে দিয়েছে, তার সঙ্গে এদের ছেড়ে দিয়েছে। কোচবিহারের দিনহাটাতে একজন ধরা পড়েছে, সেখানে সে 5 বছর আগে বাংলাদেশ থেকে এসে একটি লোকাল মেয়েকে বিয়ে করেছিল। তাকে সম্ভবত কেউ একটা খুঁজতে এসেছিল, আইদার এনআইএ বা কেউ একজন, ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুলিশ খুঁজছে। এরকম হাজারো হাজারো লোককে পাবে। শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী কলকাতায় অনেক দিন লুকিয়েছিল। যেটা কিছুক্ষণ আগে বললেন যে এই যে মাওলানা আবু সাইদের কথাও বললেন, এখানে সালাউদ্দিন সাহেব, আমাদের এখন কর্তব্যটা কি? আমি জাস্ট সরকারের, আমি যেহেতু দলের প্রতিনিধি, ন্যাচারালি বিদেশ নীতি নিয়ে একটু চর্চা করি। আমি জাস্ট 2-1টা কথা বলি। ভারত সরকার কিন্তু এখন কতগুলো কঠোর পদক্ষেপ নিচ্ছে। কঠোর পদক্ষেপের মধ্যে প্রথমটা নিশ্চয়ই জানো যে ভারত যে বাণিজ্যিক সুবিধাগুলো বাংলাদেশকে দিত, যে এখানে শিপমেন্ট করার যে সিদ্ধান্তগুলো সবকটা কিন্তু বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ভারত কিন্তু সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে। এরপর যদি এমন ঘটে যে ওখান থেকে জঙ্গি আসবে, কারণ ওখানকার যা আর্থিক অবস্থা এবং গোটা দেশটাকে পুরো একেবারে শেষ করে দিয়েছে এই ইউনূস সরকার, ফলে ওখান থেকে আরো বহু মানুষ আসবে, আরো বহু মানুষ জঙ্গিপনা নেবে, কারণ জঙ্গিপনা করলে প্রচুর টাকা আসে, তারা ভারতে ঢুকতে পারে, এখানে গোলমাল পাকাতে পারে। সেক্ষেত্রে ভারত সরকার কিন্তু সজাগ আছে, এবং জঙ্গিদের বিরুদ্ধে যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় ভারত সরকার নিশ্চয়ই সেই ধরনের ব্যবস্থা নেবে। কি নেবে সেটা আমি এই মুহূর্তে ভবিষ্যতে না নিঃসন্দেহে, কিন্তু আমার মনে হয় বিষয়টা বোধহয় আরো কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক, আপনি নিঃসন্দেহে সরকারের থেকে, হ্যাঁ প্লিজ শেয়ার করতে চাই। আজ থেকে কয়েক বছর আগে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, আমার মনে আছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে কলকাতা শহরে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর একটা, তারা যাতে এখান থেকে ছাত্র নিতে পারে তার একটা প্রমোশন হয়েছিল। আমি সেখানে গেছিলাম, সম্ভবত তথ্য কেন্দ্রে হয়েছিল সেটা, এবং সেখানে ঘুরতে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে এটা আমার এখন মনে হলো যখন আপনি কাশ্মীরের কথাটা বললেন, অনেক কাশ্মীরি যুবক যারা মূলত মুসলিম তারা বাংলাদেশের মেডিকেল, দেখুন সালাউদ্দিন ভাই মাথা নাড়ছে, যে অনেক কাশ্মীরি যুবক তারা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে পড়তে যায়, এবং এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো তারা ওদেরকে পড়ায় এবং তারা ফিরে আসে এখানে। এবার প্রমাণিত হচ্ছে এই যে সূত্রটা মিলছে, বিহারের পাকুড় অঞ্চল থেকেও বেশ কিছু লোক ওখানে পড়তে যায়, যে তাদেরকে ওইখানে মগজ ধোলাইটা করে জামাতের লোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।